দেখ, আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করছি 6 এ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ফার্স্ট ইউনিট বেসিক্যালি থিওরি থাকবে, বাট অঙ্ক থাকবে একটা, টিভিএম থেকে অঙ্ক আসবে। আর টিভিএম মানে হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। এই চ্যাপ্টারটা আমরা লাস্ট সেমে করে এসেছি, 5th সেমে। কম্পাউন্ড ইন্টারেস্ট বলে একটা চ্যাপ্টার ছিল, তাই তো? কম্পাউন্ড ইন্টারেস্ট বলে একটা চ্যাপ্টার ছিল, সেই কনসেপ্টটি এখানে আসবে। ওখানে কম্পাউন্ড ইন্টারেস্ট হলে সিলেবাসে ছিল, অ্যানুইটি ছিল না। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট প্লাস অ্যানুইটি দুটো মিক্সচার আছে এখানে, ঠিক আছে? দুটোই আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যানুইটি, ঠিক আছে? তো দেখ, টাইম ভ্যালু অফ মানি, টপিকটার নাম হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। তো মানি মানে তো জানি আমরা, মানি মানে কি? মানি মানে টাকা। টাকা পয়সা মানে কি? টাকা কবে আসবে, কবে টাকাটা আমার কাছে আসবে, বা কবে আমার থেকে টাকাটা যাবে। মানে একটা কি বেরিয়ে আসছে, সময় বেরিয়ে আসছে না, টাইম বেরিয়ে আসছে না। ব্যাপারটা দেখ, কোনো একজনের থেকে আমি টাকাটা পাবো বা টাকাটা দেব, কবে পাবো, কবে দেব, তাহলে কি বেরিয়ে আসছে? একটা সময় বেরিয়ে আসছে, সময়, টাইম। সাপোজ ধর আমি একটা কিছু এক্সাম্পল বলছি, কিছুটা নলেজ আছে তবু আমি বলে দিচ্ছি। আজকে ধর আমি একটা কোনো গ্রসারি বিজনেস ওপেন করতে চাইছি, মনে করছি একটা গ্রসারি বিজনেস ওপেন করতে আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি ভাবে একটা 3 লাখ টাকা দিয়ে আশা করছি বিজনেসটা ঠিকঠাক নেমে যাবে। কিন্তু আজ থেকে 5 বছর পর যদি সেম টাইপের গ্রসারি বিজনেস স্টার্ট করি, 3 লাখ টাকায় হবে, নাকি 3 লাখ টাকার বেশি লাগবে, নাকি 3 লাখ টাকার কম লাগবে? কি বললাম বুঝতে পারলি তো? আজকে ধর আমি একটা গ্রসারি বিজনেস ওপেন করতে চাইছি, মনে করছি আজকে এই বিজনেসটা ওপেন করতে 3 লাখ টাকা দিয়ে আমি বিজনেসটা হয়ে যাবে, ঠিকঠাক ভাবে নেমে যাবে, ঠিক আছে? 3 লাখ টাকায় ঠিকঠাক বিজনেস দাঁড়িয়ে যাবে। কিন্তু আমি আজ থেকে 5 বছর পর সেম টাইপের গ্রসারি বিজনেস যদি ওপেন করতে চাই, তাহলে কি আমার কি 3 লাখ টাকায় বিজনেসটা হয়ে যাবে, নাকি 3 লাখ টাকার কম লাগবে এই এরকম বিজনেস নামাতে, নাকি 3 লাখ টাকার বেশি লাগবে? ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম অ্যান্সার কি, মানে স্টুডেন্ট কি বলতে পারবে যে কি বলবে না স্যার, অফকোর্স বেশি লাগবে। কেন বেশি লাগবে? কেন বেশি লাগবে? কেন? ইনফ্লেশন, জিনিসের দাম বেড়ে যাচ্ছে, প্রচুর প্রচুর জিনিসের দাম বেড়ে যাচ্ছে। কেন? আজকে 3 লাখ টাকায় যা যা জিনিস তুই জোগাড় করতে পারবি, আজ থেকে 5 বছর পর কোনোদিন পারবি? একটা সুন্দর একটা উদাহরণ দিই। এখনকার মার্কেটে সবচেয়ে বেস্ট এক্সাম্পল চলছে, সেটা হচ্ছে গোল্ড। বেস্ট এক্সাম্পল চলছে গোল্ড, ঠিক আছে? আজ থেকে 5 বছর আগে গোল্ডের দাম ছিল 50,000 টাকা, ঠিক আছে? 10 গ্রামের দাম ছিল 50,000 টাকা। কিছুদিন আগে পর্যন্ত 10 গ্রাম গোল্ডের দাম কত কত ছুঁয়েছে? 1.5 লাখ ক্রস করে গেছে। বললাম 1.5 লাখ ক্রস করে গেছে, ঠিক আছে ভাই? এখন মানে 1.5 লাখের আশেপাশেই চলছে এখন, ঠিক আছে? তার মানে ভাব কি লেভেলে, কি লেভেলে, মানে সেই সময় মানুষ যদি গোল্ড, মানে যারা আছে তো আছে, আরো যদি গোল্ড বানিয়ে রাখতো তাহলে এখন সে বিশাল গেনে থাকতো। কি ব্যাপারটা বুঝতে পারছিস? বা ধর আজ থেকে 5 বছর আগে তুই যেই জিনিসটা, যে কোনো জিনিস, যে কোনো একটা প্রোডাক্ট তুই যেই দামে পেতি, তা আজকে কি সেই দামে পাবি? কোনোদিন তো পাবি না, জিনিসের দাম তো বাড়ছে। বা ধর আমি একটা এক্সাম্পল বলছি, এখন মোটামুটি এরিয়ায় 2 BHK ফ্ল্যাটের দাম চলছে 40 লাখের কাছাকাছি চলছে, 40 লাখ। মোটামুটি ঠিকঠাক ফ্ল্যাট 40 থেকে 50 লাখের কাছাকাছি চলছে। কিন্তু আজ থেকে 5 বছর আগে এই ফ্ল্যাটটাই 30 লাখে পাওয়া যাচ্ছিল, এই ফ্ল্যাটটাই 30 লাখে পাওয়া যাচ্ছিল। তাহলে কেন কেন হুট করে এতটা দাম বেড়ে গেল কেন? কারণ কি? কারণটা কি? আগে রাজমিস্ত্রি লেবার যেই রেটে কাজ করছিল, এখন তো সেই রেট নেই, রেট তো বেড়ে গেছে। আগে ইট বালি সিমেন্ট রড যেই রেটে পাওয়া যাচ্ছিল, এখন রেট আরো বেড়ে গেছে, ঠিক আছে? তো তো তাহলে জিনিসটা কি, যত দিন যাচ্ছে না, যত সময় পেরোচ্ছে, জিনিসের দাম বাড়ছে। এর জন্য দায়ীটাকে ইনফ্লেশন। ইনফ্লেশন, জিনিসপত্রের দাম অতিরিক্ত মাত্রায় বেড়ে যাচ্ছে, ঠিক আছে? মানে টাইম ভ্যালু অফ মানি জিনিসটা বুঝতে হবে। আর একটা কথা বলে দিই, আর একটা কথা বলে দিই, তোরা নিজেরাও শুনেছিস, বাড়িতে দেখবি দাদু ঠাকুরদা যদি এরা থাকে, জিজ্ঞেস করবি যে আমাদের সময় বাজারে 50 টাকা বাজার নিয়ে গেলে 1 ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসতাম, আর এখন 1000 টাকা নিয়ে গেলেও কিন্তু ঠিক করে বাজারই আসে না, ঠিক করে বাজারই আসে না, মাছই আসে না 1000 টাকায়। রোববার রোববার যদি বাজারে যায়, 1000 টাকার মাছই আসে না। তা জিনিসটার দাম, ওই কি বলছি বুঝতে পারছিস? টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটা কি? মানে এর জন্য দায়ী কে? মেনলি ইনফ্লেশন। ইনফ্লেশন দায়ী, ঠিক আছে? তো তো দেখ, এক একটা করে লেখা আছে টাইম ভ্যালু অফ মানি জিনিসটা কি। বলছে টাইম ভ্যালু অফ মানি ইজ ইউজড ফর ইনভেস্টমেন্ট ডিসিশন, ইট ইজ বেসড অন প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফর ফার্দার। সেকেন্ড লাইনটা পড়ে তোর ডেফিনেশনটা সম্পর্কে বেশ ক্লিয়ারিটি চলে আসবে। বলছে টিভিএম মানে টাইম ভ্যালু অফ মানি ইজ দ্য কনসেপ্ট, এটা হচ্ছে একটা কনসেপ্ট, দ্যাট মানি অ্যাভেলেবল এট দ্য প্রেজেন্ট টাইম। মানে এটা বলতে এই যে লাইনটা মানে কি বলতো,
ধর আজকে তোর হাতে 100 টাকা আছে, আর 1 বছর পরও তোর হাতে 100 টাকা, বলতে পারবি কোন টাকার ভ্যালু বেশি? আজকে 100 টাকার ভ্যালু বেশি, নাকি 1 বছর পর 100 টাকার ভ্যালু বেশি? আজকে। আজকে 100 টাকায় তুই যেই সমস্ত জিনিস পারচেস করতে পারবি, 1 বছর পর ওই 100 টাকা জিনিস পারচেস করতে পারবি না। কি বললাম বুঝতে পারলি তো? তো এখানে এই কথাটাই লিখতে চাইছি, টিভিএম হচ্ছে একটা কনসেপ্ট দ্যাট মানি অ্যাভেলেবল এট দ্য প্রেজেন্ট টাইম is what more than the identical sum in the future due to its potential earning capacity. আজকে প্রেজেন্ট টাইমে মানির যা আর্নিং ক্যাপাসিটি আছে, ফিউচারের চেয়ে আজকে আর্নিং ক্যাপাসিটি বেশি। ঠিক আছে, এই জন্য তুই দেখ না, তুই আজকে যদি ব্যাংকে 1000 টাকা জমা দিস, 1 বছর পর ধর মানলাম ব্যাংক তোকে সাপোজ মানলাম 1100 টাকা দিচ্ছে, তার মানে 1000 টাকাটা 1100 টাকা হলো, তোকে 100 টাকা কম্পেনসেশন দিল, আর এই কম্পেনসেশনটাকে কি বলে জানিস? ইন্টারেস্ট। ঠিক আছে, 100 টাকা ইন্টারেস্ট দিল। নেক্সট প্যারায় কি বলেছে? বলছে সাপোজ ইউ আর গিভেন আ চয়েস টু রিসিভ 5000 আ ইয়ার লেটার, দেন হোয়াট উইল ইউ প্রেফার? ঠিক আছে, তুই কোন অপশনটাকে চুজ করবি? বলছে সাপোজ ইউ আর গিভেন আ চয়েস, তোকে চয়েস করবি টু রিসিভ 5000 আ ইয়ার লেটার, 1 বছর পর 5000 টাকা রিসিভ করবি, তুই কোনটাকে নিবি? অবভিয়াসলি ইউ উইল গেট অফ টু রিসিভ 5000 টুডে, মানে আজকেও তোকে আজকে 5000 টাকা দিচ্ছে, আবার 1 বছর পর 5000 টাকা দিচ্ছে, তুই কোনটাকে প্রেফার করবি বল? আজকে। আজকে প্রেফার করবি, কারণ আজকে 5000 টাকায় যে সমস্ত জিনিস পাবি, 1 বছর পর তো 5000 টাকায় সেই জিনিসটা পাবি না। তাহলে কার ভ্যালু বেশি? আজকের ভ্যালু বেশি নাকি ফিউচারের ভ্যালু বেশি? আজকে মানে প্রেজেন্ট, আজকের ভ্যালু বেশি নাকি ফিউচারের ভ্যালু বেশি? অফকোর্স আজকের ভ্যালু বেশি, অফকোর্স আজকের ভ্যালু বেশি। তাই লিখেছে সাপোজ ইন্টারেস্ট রেট চলছে ধর 10%। সাপোজ ধর কি বললাম, আহ, আজকে আজকে 5000 টাকা, ধর আজকে তুই 5000 টাকা পাচ্ছিস, সেই 5000 টাকা যদি কোথাও ডিপোজিট করিস, তাহলে 1 বছর পর তোর 5000 টাকা পাবি না, 5000 টাকার একটু বেশিই পাবি। তার মানে কি, এই যে আজকে যে ভ্যালু, এটাকে কি ভ্যালু বলে? প্রেজেন্ট ভ্যালু। তাহলে 1 বছর পর যে ভ্যালুটা হবে সেটা কি ভ্যালু হতে পারে? ফিউচার ভ্যালু। এটাকে ফিউচার ভ্যালু বলে। তাহলে বল 5000 টাকা, 5000 টাকা তুই জমা করেছিস, 1 বছর পর 10% রেট অফ ইন্টারেস্টে 5000 টাকা 10% কত হয়? 500 টাকা। তাহলে 1 বছর পর কত আসছে আমার কাছে? 5500 টাকা। তাহলে আজকের ভ্যালু 5000 টাকা, 1 বছর পরের ভ্যালু 5500 টাকা। আজকের ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালু বলে, 1 বছরের পরের ভ্যালুকে ফিউচার ভ্যালু বলে। তাহলে এখানে টাইমের ভ্যালুটা কত হলো? এই টাইমের ভ্যালুটা কত হলো? টাইমের ভ্যালুটা কিন্তু 500 টাকা। এটাকেই তো বলে টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি, বুঝতে পারলি তো? টাইমের মূল্য আছে। ঠিক আছে তো? আজকে ধর ধর কেউ তোর পরিচিত কেউ তোর কাছ থেকে 1,00,000 টাকা চেলো, তাকে তুই 1,00,000 টাকা দিলি, 1 বছর পর ও তোকে 1,00,000 টাকাই দিল। তাহলে কিন্তু আলটিমেটলি তোর ক্ষতিতেই হলো কাজটা, কারণ তুই 1,00,000 টাকা তোর কাছে থাকলে তুই অনেক কিছু কাজকর্ম করতে পারতি, অনেক কিছু ওই বিজনেসে টাকা লাগাতে পারতি, ইনভেস্টমেন্ট করতে পারতি। ঠিক আছে তো? তাহলে তুই পরের বছর তুই 1,00,000 টাকাই পাচ্ছিস, এমন কিছু লাভ হলো না, তো লাভই হলো না কিছু। এবার বলছে কি, এখানে কি বলছে? টাইম ভ্যালু ইজ ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু। তাহলে টাইম ভ্যালু কি করে বেরোলো বল? এটা কি বেরো? এটা ফিউচার ভ্যালু, আর এটা কি? প্রেজেন্ট ভ্যালু। দুটো ভ্যালুর মধ্যে ডিফারেন্স, তাকেই তো বলে টাইম ভ্যালু। টাইম ভ্যালু কাকে বলে? দুটো ভ্যালুর ডিফারেন্সকেই বলে টাইম ভ্যালু। টিভিএম, টাইম ভ্যালু অফ মানি, টাইম ভ্যালু অফ মানি ইজ বেসড অন দা টু টেকনিক্স। এই টিভিএম দুটো টেকনিকের উপর বেস করে দাঁড়িয়ে আছে। দুটো টেকনিক, কি কি টেকনিক লিখেছি বল? একটাকে বলে কম্পাউন্ডিং টেকনিক, একটাকে বলে ডিসকাউন্টিং টেকনিক। একটাকে বলে কম্পাউন্ডিং টেকনিক, একটাকে বলে ডিসকাউন্টিং টেকনিক। ঠিক আছে তো? কম্পাউন্ডিং টেকনিক কি? এই কম্পাউন্ডিং টেকনিকের উপর তোকে 4টে কনসেপ্ট শেখাবো। 4টে কম্পাউন্ডিং টেকনিকে 4 রকমের কনসেপ্ট হয়, আবার ডিসকাউন্টিং টেকনিকের উপর 4 রকমের কনসেপ্ট হয়। ঠিক আছে? সব কনসেপ্টই মনে হয় প্রথম দুটো কনসেপ্ট তোদের জানা, পরের দুটো কনসেপ্ট জানা নেই। ঠিক আছে? পরের দুটো কনসেপ্ট শেখাবো। ঠিক আছে তো? তো দেখ, অঙ্ক লিখছি, কিন্তু অঙ্কটা ওখানে, হ্যাঁ অঙ্ক লিখছি দাঁড়া। প্রথমে কি করব? এই হেডিংটা দেবো, অ্যানুয়াল কম্পাউন্ডিং অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো।
লিখি অ্যানুয়াল কম্পাউন্ডিং লিখলাম কি অ্যানুয়াল কম্পাউন্ডিং of a single cash flow annual compounding of a single cash flow ঠিক আছে তো লেখ কোশ্চেন লেখ rupees 5000 deposited in a bank today rupees 5000 deposited in a bank today ঠিক আছে at the rate 8% per annum compounding annually what will be the amount after 4 years সলিউশনে চলে আসি আমরা দেখ সিম্পল কনসেপ্টে ভাবি কোনো ফর্মুলায় যাচ্ছি না অ্যামাউন্ট প্রথম অঙ্কটাই সিম্পল কনসেপ্টে যাব পরের বার দিয়ে ফর্মুলায় যাব ঠিক আছে অ্যামাউন্ট আফটার ফার্স্ট ইয়ার এন্ড ধর ব্যাংকে তুই 5000 টাকা জমা করি 5000 টাকা 5000 টাকা জমা করেছিস আর ব্যাংক তোকে কত পার্সেন্ট করে সুদ দিচ্ছে বছরে 8% করে তাহলে বছরের শেষে তুই কত টাকা পাবি এক বছরের শেষে 5000 টাকা জমা দিয়েছিস 8% পাবি সুদ তাহলে করে দেখ ক্যালকুলেটর নে 5000 উপর 8% করে দেখ কত বের হচ্ছে 5400 তারপর লিখবো অ্যামাউন্ট আফটার সেকেন্ড ইয়ার এন্ড সেকেন্ড ইয়ারের শেষে কত পাবি 5400 জমা হলো এবার সুদটা কার উপর হবে 5400 উপর আগের সেমিস্টার আমরা শিখেছি 5400 উপর 8% কত হচ্ছে 5832 amount after থার্ড ইয়ার এন্ড কত হবে 5832 প্লাস এর উপর আবার 8% কত বের হচ্ছে বল 6298.56 আচ্ছা 6298.56 মানে 6298 বা 99 করে দিলাম ঠিক আছে তারপর কি লিখবো অ্যামাউন্ট আফটার ফোর্থ ইয়ার এন্ড কত বের হলো 6298 প্লাস 8% কত বের হচ্ছে 6298 into 8% 503 আচ্ছা হ্যাঁ কত বেরিয়েছে বল 6800 মানে সিম্পল ভাবে করলাম কিন্তু ধর এটা তো 4 বছর বলেছে বলে কতটা ইজিলি হয়ে গেল কিন্তু যখন 20 বছর 30 বছর হবে না তো তোকে তো ফর্মুলায় ফেলতে হবে তাহলে ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা দেখি ভালো করে হ্যাঁ প্রথমে 5000 ছিল তাই তো এবার আমি যদি এরকম করি 1.08 ঠিক আছে তো 1.08 তারপরে ধর আবার 1.08 ভালো করে বুঝবি কিন্তু হ্যাঁ এটাই তো তোকে বুঝতে হবে বোঝ প্রথমে 5000 টাকা ছিল দেখ 5000 টাকা জমা দিয়েছিলি তাই তো
তাহলে প্রথম বছরের শেষে তুই 8% পেলি, তুই 5,000 সাথে 1.08 কর, ক্যালকুলেট কর, 5,000 সাথে 1.08 কর, কত বেরোচ্ছে? 5,400। তার মানে বুঝতে পারলি এটা 1 বছর হলো, একটা ইন্টারেস্ট নিবি। তুই ধর 1 টাকা জমা দিয়েছিলি, ওর উপর 8% সুদ, মানে কত? 0.08। তাহলে কত হলো? 1 বছরের শেষে কত পেলি তুই? 1 টাকা 8 পয়সা। 1 বছরের শেষে, এটা 1 বছরের শেষে হলো। আর এটা লিখলি মানে এটা 2 বছরের শেষে হলো। তারপর আবার 1.08 লিখলি মানে এটা 3 বছরের শেষে হলো। তারপর আবার 1.08 লিখলি মানে এটা 4 বছরের শেষে হলো। ঠিক আছে? তারপরের লাইনে কি হচ্ছে দেখ, 5,000, এবার 1.08 কটা আছে? 4টে আছে, তাহলে বলতে পারি 1.08 টু দি পাওয়ার 4। যে ফর্মুলা তৈরি করেছে এইভাবেই তো ফর্মুলাটা এসছে, ফর্মুলা তো এইভাবেই এসছে। 5,000 টাকাটা কি ছিল? স্যার আজকে যে টাকাটা জমা দিয়েছেন, আজকে যে টাকা জমা দিই তাকে কি বলা হয়? এখানে না এরকম লিখবো না ফর্মুলা a ইকুয়াল টু p, এখানে এইগুলো লিখবি না, আগে লিখতাম না, আগের সেমিস্টারে লিখেছিলাম না a ইকুয়াল টু p ব্র্যাকেটে 1 প্লাস i টু দি পাওয়ার n, এরকম লিখবো না। এখানে কি লিখবো? 5,000 টাকা মানে আজকের ভ্যালু, আজকের ভ্যালুকে কি বলবো ইংরেজিতে? পিভি। কেননা এই এফএম জুড়েই কিন্তু পিভির কথা আসবে, পিভি আর এফভি সারাক্ষণ জুড়ে জুড়ে আসবে, এই কথাটা বারবার আসবে। এই চ্যাপ্টারটা ভালো করে শিখলে বেনিফিট কোথায় পাবি জানিস? আমি বলে দিচ্ছি, ক্যাপিটাল রাইটিং বলে একটা চ্যাপ্টার, যখন 20 মার্কস আসবে, পুরো এই চ্যাপ্টারের সঙ্গে পুরো লিঙ্ক আছে, কিন্তু পুরো বোঝার ব্যাপার, মানে তুই ফর্মুলা মুখস্থ করার ব্যাপার নেই কিন্তু। আর যদি এই চ্যাপ্টার ভালো করে বুঝতে পারিস তাহলে ওই চ্যাপ্টার ভালো করে পারবি। এই চ্যাপ্টার বুঝলে ওই চ্যাপ্টার খুব বেনিফিট আছে, বোঝার আছে। হয়তো অঙ্ক আমি ফটাফট করে পেরিয়ে যাবো, কিন্তু কনসেপ্ট ওয়াইজ যাবি, কনসেপ্ট ওয়াইজ যাবি, তাহলে কি প্রতিটা টপিক, ওখানে যেমন এক একটা টপিক আসবে নেট প্রেজেন্ট ভ্যালু, পুরো এর সঙ্গে অনেক লিঙ্ক আছে নেট প্রেজেন্ট ভ্যালু, যখন অ্যানুইটিটা করাবো তখন দেখতে পারবি। আচ্ছা, এটা প্রেজেন্ট ভ্যালু, ব্র্যাকেটে কি হলো? 1.08 মানে কি বলতে পারি? 1 প্লাস i বলতে পারি, পাওয়ারে কি বলবো বল? n। এটাই তো ফর্মুলা, এটাই তো ফিউচার ভ্যালুর ফর্মুলা। তাহলে কি বেরোলো তোর? পিভি তো 5,000 ছিল, 1.08 টু দি পাওয়ার 4, ঠিক। আর আমরা আগের সেমিস্টারে শিখিয়েছিলাম তোদের 1.08 ক্যালকুলেটরে লিখবো, তারপর ইনটু প্রেস করব, বলেছিলাম না? ইনটু কবার প্রেস করব? ইনটু 1.08 ইনটু 3 বার না, 1.08 লিখে ইনটু লিখবো। আর এখানে পাওয়ারে কত আছে, তার মানে ইকুয়াল টু 3 বার প্রেস করব, তাহলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। ঠিক আছে? 1.08 ইনটু লিখে ইকুয়াল টু 3 বার প্রেস করব, তাহলে যেটা বেরোবে তার সাথে 5,000 মাল্টিপ্লাই করে দিবি, অ্যান্সার বেরিয়ে যাবে কত? 6802, 6802। আচ্ছা, এটা এটা তুই আগের সেমিস্টারে করে যা। এটা করার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা তোর জেনে রাখাটা খুব জরুরি, সেটা অর দিয়ে এই ফর্মুলাটা ইউজ করতেও হতে পারে পরীক্ষার হলে। সেটা কি? ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা কি লিখলাম? প্রেজেন্ট ভ্যালু ইনটু ইনটু সিভিএফ। কি লিখলাম? সিভিএফ। কি লিখলাম? সিভিএফ। লেখ সিভিএফ। আর এখানে লিখবি কি? এখানে নিচটায় লিখবি আই কমা এন, আই কমা এন। এই ফর্মুলা তোকে মাথায় রাখতে হবে। তার মানে ভাব 5 নাম্বার অঙ্ক তোকে এক লাইনে অঙ্ক নেমে যাবে, এক লাইনে অঙ্ক নেমে যাবে, এক লাইনে, বুঝতে পারলি তো? এক লাইনে নেমে যাবে। এই ফর্মুলাটা কখন ইউজ করবি? তোকে না অনেক সময় পরীক্ষার হয় না টেবিল বলে দেবে, টেবিল বুঝিস যেটা ওই বলছিলাম লগ বলেই তো, ওরা একটা টেবিল বলে দেবে পরীক্ষার হলে, যখন অঙ্ক দেবে না অঙ্কের নিচে টেবিল বলে দেবে। স্যার টেবিলটা কেমন বলে দেবে? আমি তোকে একটা দেখাচ্ছি, তো পেজ খুলে দেখাচ্ছি কেমন বলে দেবে, দাঁড়া 1 মিনিট। এক মিনিট একটু টাইম দে, বলে দিচ্ছি কেমন দেবে। এই দেখ, এই দেখতে পাচ্ছিস এখানে? জাস্ট দেখাচ্ছি, একটু বেশি কিছু ফোকাস করিস, যেইটুকু বলছিস সেইটুকু ফোকাস করছিস, বেশি ফোকাস করলে এখন তো বুঝতে পারবি না, জাস্ট প্রথম দিন শিখছিস,
এই আমরা বলতে CVIF 6% 10 এটা এরকম বলে দেবে, এরকম বলে দেবে এটা। যেমন দেখেন CVIFA দেখি PVIFA, ঠিক আছে তো PVIF এরকম ডেটা বলে দেবে, এটাই আমি তোকে বলতে চাইছি, ঠিক আছে তো। তাহলে ফর্মুলা কি? CVF স্যার ফুল ফর্ম বলুন, ফুল ফর্ম বলুন। সি মানে জানিস তো কম্পাউন্ডেড, কম্পাউন্ডেড ভ্যালু ফ্যাক্টর, CVF কম্পাউন্ডেড ভ্যালু ফ্যাক্টর কি বললাম, বা কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর। এই যে এটা করলি না, এই যে 1.08 টু দি পাওয়ার 4 এটাকেই বলে কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর। আই মানে রেট অফ ইন্টারেস্ট, কত পার্সেন্ট ছিল আমাদের? 8%। এন মানে ক বছর ছিল? 4। তাহলে এখানে লিখবো কি, এখানে লিখবো 5000 ব্র্যাকেটে লিখবো CVF, আই মানে 8% কমা দিয়ে 4, ঠিক আছে। তারপর ভ্যালু পুট করলাম না, তো ওটাই হবে 6802, ঠিক আছে তো। এটা হচ্ছে তোর অ্যান্সার হবে, ঠিক আছে তো। দু রকম ভাবে তোকে দেখিয়ে দিলাম, দু রকম ভাবে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই মানে তোর সম্ভাবনা পরীক্ষার পসিবিলিটি কোনটা এটা বলে দেবে, এটা বলে দেওয়ার চান্স সবচেয়ে বেশি, ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসবে, ঠিক আছে তো। দেখি নেক্সট কোশ্চেনে চলে আসি, এটা নেক্সট পেজে যাই। আচ্ছা, এখানে কোন কোন জিনিস, হ্যাঁ ওটা তো ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হবে। দেখ তোকে চাপ নিতে হবে না, তোদের প্রত্যেককে বলছি এইটার ভ্যালু না বলে দেবে পরীক্ষা, দেখবি না ওই যেটা বলে দেবে সেটা সে 5 আর গুণ করে দিবে, অঙ্ক শেষ। আচ্ছা দেখ এই জায়গাটা মুছে দিলাম, আমি এই জায়গাটা দরকার নেই, আমরা তোর PDF পাঠাবো তোকে না, এটা করলে অসুবিধা হবে বলছে। চল নেক্সট পেজে চলে আসি। লেখ কোশ্চেন লেখ, ইফ আই, লেখ ইফ আই, লেখ ইফ আই make the payment rupees, if I make the payment rupees if I make the payment rupees 50,000 to my friend, 50,000 to my friend, সোহান, ঠিক আছে। তাহলে কি লিখলাম, if I make the payment rupees 50,000 to my friend সোহান, full stop, he says, like he says, like he says he will return rupees 1 lakh, he will return rupees 1 lakh after 10 years, rupees 1 lakh after 10 years। নিজেরাই আনসার দিতে পারবি, এটা নিজেরাই আনসার দিতে পারবি, তবু আমি বলছি দেখ ভালো করে কোশ্চেন দেখে নে। ইজ ইট, লাইক ইজ ইট অ্যাডভাইসেবল, ইজ ইট, লাইক ইজ ইট অ্যাডভাইসেবল is it advisable to make the payment, to make the payment to make the payment rupees 50,000, rupees 50,000 if the rate of interest is, if the rate of interest is, if the rate of interest is if the rate of interest is, ঠিক আছে 10% per annum, দেখ কোশ্চেনটা পড়। বুঝতে পেরেছিস কোশ্চেনটা পড়ে? ইফ আই মেক দ্য পেমেন্ট 50,000 টু মাই ফ্রেন্ড সোহান, সোহানকে 50,000 পে করছি, ঠিক আছে। হি সেজ মানে সোহান বলল হি উইল রিটার্ন 1 লাখ আফটার 10 ইয়ার্স, মানে আজকে আমি আমার বন্ধুকে 50,000 টাকা দিচ্ছি,
ও বললো আজ থেকে 10 বছর পর তোকে আমি 1 লাখ টাকা দেবো, তাহলে এটা কি আমার কাছে অ্যাডভাইসেবল? এবার তুই বলবি আজকে 50,000 টাকা দিচ্ছি, 10 বছর পর আমাকে 1 লাখ টাকা দিচ্ছে, তো ডবল দিচ্ছে। এবার অনেকে যে এর কনসেপ্টটা ক্লিয়ার নেই সে বলবে হ্যাঁ 10 বছরে 50,000 টাকা পাচ্ছি, আমার কাছে অ্যাডভাইসেবল, ভালো তো, আমি এটা দিই। কিন্তু তোকে করে দেখতে হবে আদৌ তুই 50,000 টাকা যদি কোথাও রাখিস 10 বছর পর তোর কত টাকা হতে পারে, এটা তোকে ভাবতে হবে। আজকে 50,000 টাকা কোথাও দিলে 10 বছর পর কত টাকা হবে। যদি যদি দেখিস না তোর 1 লাখ টাকার কম আসছে তাহলে ঠিক আছে, যদি 1 লাখ টাকার বেশি চলে আসে তাহলে আমি কেন দেবো বন্ধুকে? কনসেপ্টটা বুঝতে হবে তোকে, তোকে জানতে চেয়েছে। এখন বলে স্যার বন্ধু তো, বন্ধুকে দিতেই পারি। আরে এখানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করছি, এখানে বন্ধুত্ব করতে আসিসনি, এখানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করতে এসছিস। মানে তোর ফাইন্যান্স, টাকা পয়সাটাকে ম্যানেজ করতে হবে। টাকা থাকলেই খরচা করতে হবে, টাকাটাকে ম্যানেজ করতে হবে, নাহলে তুই বড় বিজনেসম্যান হবি কি করে? টাকাকে যদি ম্যানেজ করতে না পারিস তাহলে তো তুই বড় বিজনেসম্যান হতে পারবি না। ঠিক আছে, তাহলে দেখ, তাহলে অঙ্কটা করতে হবে তোকে। বল অ্যান্সারটা বল কত হবে, তোরা তো জানিস। এই দেখ অ্যান্সার বেরিয়ে এসছে। সলিউশন কি লিখবো এখানে, ফিউচার ভ্যালু বের করব, ফর্মুলা কি, প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আজকে আমি দেখি, আমি আজকে 50,000 টাকা এক জায়গায় জমা দিয়েছি, 10 বছর পর আমাকে 10% রেট অফ ইন্টারেস্ট মানে 0.10 তে 10 বছরে আমাকে কত টাকা বের করে দিচ্ছে। দেখ তোদের ক্যালকুলেটর আছে, 1.1 ইন্টু দিয়ে কবার ইকুয়াল টু প্রেস করবো, 9 বার। আচ্ছা বল, আমাকে বল একটু তোরা, এই 50,000 এটা করে কত হয়েছিল জানিস এটা? আচ্ছা এটা করিস নি, যাই হোক এটা করে দেখ, 1.1 টু দি পাওয়ার 10 করে কত বেরিয়েছিল? 2 পয়েন্ট, অত বলতে হবে না, পয়েন্টের পর 3টে ঘর, পয়েন্টের পর 3টে ঘর, 2.593, তারপরে কি ছিল 7, মানে 594, 2.594। এবার গুণ করে দেখ কত বেরিয়েছিল, 1,29,687। এবার অর দিয়ে যেটা শেখালাম সেটা কি বললাম, ফর্মুলাটা করতে করতে হয় ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু সিভিএফ। আই কত পার্সেন্ট ছিল, আই কত পার্সেন্ট, 10%, এখানে লিখবো 10%। এন কত ছিল 10। তুই বারবার আই কেন এন লিখতে, একবারে করে দিই। এবার পিভি কত ছিল 50,000, এটা তো বলে দেবে, এটা তো বলে দেবে। আর না এটাই বলবে তোর পরীক্ষা হলে, এটাই বলবে, বুঝতে পারলি তো, এটা বলবে বা ফ্র্যাকশনে একটু এদিক ওদিক হতে পারে, 2.594 এর জায়গায় একটু আগে পরে আগে পিছিয়ে কিছু হলো, এরকমই থাকবে ব্যাপারটা, বুঝতে পারলি কি বললাম, এটাই বেরোবে, করে যেটা বেরোবে দেখবি এটাই বেরোবে, 129,687। ক্লিয়ার হয়ে গেল? তাহলে তোকে আমি কোন কনসেপ্টটা শেখালাম, এটা হয়ে গেল তোর, সবার টাকা হয়ে গেছে, বেসিক বেসিক জিনিস করাচ্ছি। কোনটা করালাম, এটা ফার্স্ট কনসেপ্টটা করালাম ফার্স্ট। এবার সেকেন্ডেরটা এটা দেখে দেখে টুকবো, কি বলছে, মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো। মনে পড়ে যখন আমরা ইন্টারেস্ট করতাম, কখনো কখনো না বলতো হাফ ইয়ারলি ইন্টারেস্ট, মনে পড়ছে, কোয়ার্টারলি বলতো, মান্থলি বলতো, ওটা করবে এবার, এবার ওটা করবো, ঠিক আছে, এবার ওটা করবো। লেখ লেখ মাল্টি পিরিয়ড compounding of a single cash flow, compounding of a single cash flow। ঠিক আছে তো, 3টে টপিক, 1 2 3। লেখ হাফ ইয়ারলি, প্রথমে লিখবো হাফ ইয়ারলি, ঠিক আছে তো, এরই আর একটা নাম
সেমি অ্যানুয়ালি, এরই আর একটা নাম সেমি অ্যানুয়ালি, অ্যানুয়ালি। তারপর লেখ কোয়ার্টারলি, তারপর লেখ মান্থলি, সেমি অ্যানুয়ালি। হ্যাঁ, বুঝছে? কোশ্চেন লেখ, এর উপর বেস করে একটা কোশ্চেন সাজা। লেখ রুপিস 1000, লেখ রুপিস 1000 ডিপোজিটেড ইন ব্যাংক, deposited in bank at the rate 12% per annum, compounded semi-annually, compounded semi-annually, স্ল্যাশ দিয়ে লেখ মান্থলি, স্ল্যাশ দিয়ে লেখ কোয়ার্টারলি। ঠিক আছে, ফুল স্টপ। হোয়াট উইল বি দ্য ফিউচার ভ্যালু, হোয়াট উইল বি দ্য ফিউচার ভ্যালু what will be the future value after 5 years? এই তো ছিল কোশ্চেন। তিনটে পার্ট আলাদা আলাদা করে করব, ঠিক আছে? তিনটে আলাদা করে করব, ঠিক আছে? একবার এখানে কোশ্চেনে কি বলেছিল দেখ, একবার সেমি অ্যানুয়ালি করতে বলেছে, একবার মান্থলি করতে বলেছে, একবার কোয়ার্টারলি করতে বলেছে। চল সলিউশনে আসলাম। প্রথমে হেডিং দিই সেমি অ্যানুয়ালি। ঠিক আছে, সেমি অ্যানুয়ালি। তাহলে আমাদের ফর্মুলা কি শিখলাম? ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে আমি ব্যাংকে কত টাকা জমা করেছি? 1000 টাকা, ব্র্যাকেটে 1 প্লাস আই। কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট? 12%, তাই তো? দেখ আই তো ছিল তোর 12%, হ্যাঁ কি না? যেহেতু হাফ ইয়ারলি, হাফ ইয়ারলিতে কি করতাম? 2 দিয়ে ভাগ করতাম, তাহলে কত হতো? 6%, মানে 0.06। তাহলে এখানে লিখে দেবো 0.06 এন। ক বছর বলেছিল? 5 বছর। তাহলে 1 বছরে দুবার ইন্টারেস্ট দিলে 5 বছরে কবার ইন্টারেস্ট দেবে? 10 বার। তাহলে 5 ইন্টু 2, তাহলে কত হচ্ছে? 1000, ব্র্যাকেটে 1.06 টু দি পাওয়ার 10 করে দেখ কত বেরোচ্ছে। করে বল, তাড়াতাড়ি বলে দে। করেছিস কেউ? ক্যালকুলেটর নেই? একটু করে দেখিস, করে আমাকে বলিস। এই এফএম এর ক্লাসে না ক্যালকুলেটর খুব জরুরি। এফএম এর ক্লাসটা ক্যালকুলেটর নিয়ে আসো, খুব জরুরি। এফএম এর ক্লাসে ক্যালকুলেটর নিয়ে আসো। 1.7908, তাই তো? 1790 ঠিক আছে, 1791 করে দিলাম। ঠিক আছে, এটা আমি সেমি অ্যানুয়ালি করলাম। চ সঙ্গে সঙ্গে করে ফেল, কিছু নেই, একদমই সোজা জিনিস। এবার মান্থলি কর, এবার মান্থলি। ফর্মুলা কি হবে? ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এই পোর্শনে আই হবে 12% ডিভাইড বাই 12, হ্যাঁ কি না? তাহলে কত হবে? 1%, মানে 0.01। এটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? বোর হয়ে যাবি এটা। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে? 1000, তাই তো? প্রেজেন্ট ভ্যালু 1000, 1 প্লাস 0.01। তাহলে ক বছর? 5 বছর। 1 বছরে 12টা ইন্টারেস্ট পায়, তাহলে 5 বছরে কটা ইন্টারেস্ট পাবে? 60 খানা ইন্টারেস্ট পাবে। এর বলে একটু বোর হয়ে যাবি, ঠিক আছে? 5 ইন্টু 12 করতে থাক একজন, কোথায় করতে তো হবেই আমাদের।
1000 ব্যাকেট যে 1.01 টু দি পাওয়ার 60। আস্তে 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 মনে 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 আস্তে 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 1694 ultimate 1694 ultimate answer বলতে পারো না, যা করলি সেটাই আমি বলে দিলাম, মনে করবো এটাই ঠিক। AI তে তো না, কাউকে দিতে হবে না, নিজেকেই বিশ্বাস কর। 1816 হ্যাঁ হ্যাঁ 1816 আচ্ছা আস্তে দাঁড়া, 1 মিনিট 181 1 মিনিট কথা বলিস না, দাঁড়া না, আস্তে আস্তে, এত উত্তেজিত হওয়ার দরকার না, আস্তে। কত বেরিয়েছে? 1816 1816 আস্তে সৌরভ, আস্তে 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 বের করে দেবো কিন্তু, যে কথা বলে দুজনকে বের করে দেবো একদম। 1816 ঠিক আছে তো? এবার করব কি, কোয়ার্টারলি কর, কোয়ার্টারলিটা করে দে, এবার কর কোয়ার্টারলি, এবার কর কোয়ার্টারলি। ফর্মুলা কি হবে? ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে আই 12% ছিল, বছরে 4টে কোয়ার্টার হয়, তাই 4 দিয়ে ভাগ করব, অ্যান্সার বেরিয়ে আসবে 3%, মানে হবে 0.03। তাহলে এটা 1000 ব্র্যাকেটে একবারে করতে পারি 1.03, হ্যাঁ কি না? একবারে 1.03 বলা যেতে পারে। ক বছরের অঙ্ক? 5 বছর। 1 বছরে 4টে ইন্টারেস্ট পেলে 5 বছরে 20টা, 5 ইন্টু 4 20 করে দেখ। 1000 ব্র্যাকেটে 1.03 টু দি পাওয়ার 20 কত হচ্ছে? 1806, তাই তো? ঠিক আছে, 1806। তাহলে এটা হয়ে গেল, দেখে নে। তাহলে দুটো টপিক, এই যে কম্পাউন্ডিং টেকনিকের 4টে টপিক হয়, তার মধ্যে দুটো টপিক বোঝালাম, দুটো টপিক তো জানা। এরপরে যে দুটো টপিক করব সেটা করিয়েছিলাম, বাট অতটা ভালো করে প্র্যাকটিস করিসনি, কারণ লাস্টে বলে দিলাম পরীক্ষার সিলেবাসে নেই, আসবে না, অ্যানুইটি আসবে না। এখন আছে অ্যানুইটি, ঠিক আছে, আসবে। আর আমার তো মনে হয় ম্যাক্সিমাম এখানে অ্যানুইটির ওপরই অঙ্ক থাকবে পরীক্ষায়, ঠিক আছে, এখানে অ্যানুইটিই থাকবে, এখানে অ্যানুইটির অঙ্কই থাকবে, কোনো কঠিন না, একদম সোজা, হেভি সোজা। কোশ্চেন পড়ে না এখানে না, তোকে ধরতে হবে যেটা কোন ফর্মুলাটা বসবে, আর কিচ্ছু না, সিম্পল এটা ধরতে হবে, অঙ্কে কিছু নেই। সত্যি বলছি, আমি তোকে বিশ্বাস, অন্যান্য চ্যাপ্টারে কিছু আছে, এই চ্যাপ্টারে কিছুই নেই, জাস্ট তোকে পড়ে বুঝতে হবে এটা কোন ফর্মুলা হবে, ব্যাস, আর কিছু নেই অঙ্কে, অঙ্কে আর কিছু নেই, কোন ফর্মুলাটা ইউজ হবে এটাই তোকে বুঝতে হবে। আচ্ছা, নেক্সট পেজে চলে আসছি আমরা, লেখ, হেডিং দে, লেখ কম্পাউন্ডেড ভ্যালু অফ এ সিরিজ, লেখ কম্পাউন্ডেড ভ্যালু অফ এ সিরিজ, লেখ কম্পাউন্ডেড like compounded value of a series of unequal cash flow of unequal cash flow, ভালো করে বুঝবি কিন্তু, এটা এটা বোঝার আছে কিন্তু, আগের দুটো তো তোদের কাছে আমার সঙ্গে হয়তো ফটাফট করে দিতে পারলি, কারণ তোর 10 দিনও হয়নি পরীক্ষা হয়েছে, তো মনেই ছিল এটা, ঠিক আছে, কিন্তু এই টপিকটা কিন্তু নতুন, এটা কিন্তু পুরো নতুন, ঠিক আছে। কি বললাম? কম্পাউন্ডেড ভ্যালু অফ এ সিরিজ, একটা সিরিজ বলছি, অফ আনইকুয়াল ক্যাশ ফ্লো, আনইকুয়াল। আগের উদাহরণটা বলবো, কি বলেছিলাম, তুই 5,000 টাকা ব্যাংকে জমা দিল, ওটা কি প্রতি মাসে জমা দিতি টাকাটা, প্রতি বছর জমা দিতি, নাকি এক ওয়ান টাইম ডিপোজিট করেছিস? এখানে উদাহরণটা কিন্তু আলাদা হবে, এখানে প্রতি বছর বছর টাকা ফেলবি, এখানে প্রতি বছর বছর টাকা ফেলবি। এইবার এখানে যে অঙ্ক আছে না, প্রতি বছর বছর সেম টাকা ফেলতে পারিস, যেটা পোস্ট অফিসে ফেলি, ফেলে পোস্ট অফিসে প্রতি বছর বছর, বা LIC প্রিমিয়াম যেগুলো দিই, প্রতি মাসে মাসে করলে, কেউ বছরে করলে, প্রতি বছর বছর সেম অ্যামাউন্ট দিই, ঠিক আছে। এখানে কি কি প্রতি বছর বছর সেম অ্যামাউন্ট দিচ্ছি, নাকি আনইকুয়াল অ্যামাউন্ট দিচ্ছি? দেখ দেখ কোশ্চেন পর, কোশ্চেন পর, কম্পাউন্ড ভ্যালু বের করছি অফ আ সিরিজ অফ আনইকুয়াল ক্যাশ ফ্লো, প্রতি বছর বছর আলাদা আলাদা টাকা দিচ্ছিস, তাহলে তার সবকটা টাকা জোগাড় করলে একবারে কি হয়?
আমি তোকে ছবি এঁকে দেখাচ্ছি, এটা ভালো করে ডায়াগ্রাম করে দেখাচ্ছি, ঠিক আছে? ডায়াগ্রাম করে বুঝবি, তাহলে পুরো ব্যাপারটা মাথায় ঢুকবে। দেখ ভালো করে শুনবি কিন্তু, এটা ডায়াগ্রাম করে করে দেখাচ্ছি তোকে, ঠিক আছে? তো 1 নম্বর বছর, 2 নম্বর বছর, 3, 4, 5, ঠিক আছে? তো সাপোজ ধর একে তুই 1000 টাকা জমা দিয়েছিস, ফার্স্ট ইয়ারে তুই 1000 টাকা জমা দিয়েছিস, আর তোর টাকাটা উঠবে 5 নম্বর বছরে গিয়ে, ঠিক আছে? তো তাহলে 2 ধর টাকা দিয়েছিস কত, ধর 1500 টাকা, 3 ধর টাকা দিয়েছিস 2000 টাকা, 4 ধর দিয়েছিস 2500 টাকা, আর 5 ধর দিয়েছিস 3000 টাকা। ভালো করে বুঝবি কিন্তু, ধর তুই 1 নম্বর বছরে 1000 টাকা দিয়েছিস, তাহলে সেই টাকাটা ক বছর খাটলো, ক বছরের সুদ পাবি? হ্যাঁ হ্যাঁ, 1 বছরে তুই ফার্স্ট ইয়ারে যে টাকাটা 1000 টাকা দিলি, তার উপর তুই 4 বছরের সুদ পাবি, 4 বছরের সুদ পাচ্ছিস, ঠিক আছে? তো 4 বছর, টাকাটা 4 বছর খাটবে ব্যাংকে, ঠিক আছে? 4 বছর খাটলো, ঠিক আছে? তো এটা 4 বছর খাটলো। সেকেন্ড ইয়ারে যে টাকাটা দিলি, সেই টাকাটা ক বছর খাটবে? 3 বছর। থার্ড ইয়ারে যেটা দিয়েছি সেটা 2 বছর খাটলো, ফোর্থ ইয়ারে দিলি সেটা 1 বছর খাটলো, আর 5 নম্বর বছর যেটা দিলি কোনো খাটলোই না, ঠিক আছে? তো তাহলে 5 নম্বর বছর যেটা দিলি তার ভ্যালু 3000 টাকা। এবার বল, তুই ফার্স্ট ইয়ারে যে টাকাটা ডিপোজিট করলি 1000 টাকা, তুই 5 নম্বর বছরে গিয়ে তার টাকাটা কত হবে? কি করে করবো স্যার? এই দেখ 1000 টাকা, ভালো করে বুঝবি কিন্তু, ব্র্যাকেটে 1 প্লাস, আচ্ছা কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট চলছিল? সাপোজ ধর 10% চলছিল, সাপোজ 10% চলছিল, 10% মানে কত? 0.1 টু দি পাওয়ার 4। কর, একজন কর, করে দেখ। কত হচ্ছে বল? হ্যাঁ হ্যাঁ, না কেন? আলটিমেট আনসার আলটিমেট 1464.1 1464 হবে। এ দেখ, এ দেখ 1000 টাকা জমা করি, 1000 টাকা 4 বছর পর 10% কত হবে? 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 4, কত হচ্ছে? 1464। এখানে এটা কত হবে তাহলে? এটা এটা বল। 1500 ব্র্যাকেটে 1.1 টু দি পাওয়ার 3, কত হচ্ছে? পড়ে দেখ কত বেরোচ্ছে। বল কত হচ্ছে? 1996। তারপরটা কর, ওপরটা 2000 ব্র্যাকেটে 1.1 টু দি পাওয়ার 2, কত হচ্ছে? কত এসছে? 2420। আর উপরেরটা এটা বল কত হচ্ছে? 2750। তাহলে আমি কি বলতে চাইলাম, ব্যাপারটা ভালো করে বুঝে নে, গল্পটা বুঝে নে। পরীক্ষায় আমরা এইভাবে করতে পারবো না, মানে এটা তোকে বোঝালাম, জাস্ট কনসেপ্টটা দিলাম। তুই প্রথম বছরে 1000 টাকা দিয়েছিস, তাহলে প্রথম বছরে যে 1000 টাকা দিলি সেই টাকাটা ক বছর খাটলো? 4 বছর। ঠিক আছে, প্রথম বছরে যে 1000 টাকা দিলি, তাহলে 5 নম্বর বছরে গিয়ে সেই টাকাটা কত হবে? 1464 টাকা। 2 নম্বর বছরে যে 1500 টাকা দিলি, সেটা 5 নম্বর বছরে গিয়ে কত হবে? 1996। 3 নম্বর বছরে যে 2000 টাকা দিলি, সেটা হবে কত? 2420। আর 4 নম্বর বছরে যে 2500 টাকা দিলি, সেটা হবে 2750। আর 5 নম্বর টাকা 3000 টাকাই হবে। তাহলে তুই যত টাকা দিয়েছিস টোটাল 5 বছরে, টোটাল কত টাকা হচ্ছে? টোটাল কত টাকা হচ্ছে দেখ। One one six three zero. 11030 11630. 11630, ঠিক আছে। এটা ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা টেবিল করে দেখালাম, বাট পরীক্ষায় তো এরকম টেবিল করে করা যাবে না, পরীক্ষায় এরকম টেবিল করে করা যাবে না। পরীক্ষায় করতে হবে তোকে, মানে তোর
পরীক্ষায় কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। দেখ, ওই দাগ কেটে করতে হবে এই অঙ্কটা, ঠিক আছে? দাগ কেটে করতে হবে। দেখ, লেখ 5টা দাগ হবে, 5টা, ঠিক আছে? 5টা দাগ হবে, নে দাগ কাট। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, হ্যাঁ হয়ে যাবে। স্ট্যাটের মতনই, হ্যাঁ পুরো স্ট্যাটের মতনই থাকবে সব অঙ্ক এরপরে, ঠিক আছে? 5টা দাগ হবে, এরকম 5টা দাগ কাট, ঠিক আছে তো? লেখ, প্রথম করে লেখ ইয়ার, প্রথম করে লেখ ইয়ার, তারপর ঘরে লেখ ইনভেস্টমেন্ট, কত টাকা ইনভেস্ট করেছিলি তুই? 1 নম্বর বছর, 2 নম্বর বছর, 3, 4, 5। প্রথম বছর ইনভেস্ট করেছিলি কত বল? 1000 টাকা। দ্বিতীয় বছরে 1500 টাকা, 2000, 2500 আর লাস্ট 3000। এবার এই যে তুই প্রথম বছর যে 1000 টাকা ইনভেস্ট করলি, এই টাকাটা কত বছর খাটবে? ধর ব্যাংকে 1000 টাকা ইনভেস্ট করলি, কত বছর খাটবে? 4 বছর, তাই তো? এখানে লিখ, এখানে লিখতে হয় নাম্বার অফ, লেখ নাম্বার অফ কম্পাউন্ডেড, লেখ নাম্বার অফ কম্পাউন্ডেড, ঠিক আছে? নাম্বার অফ কম্পাউন্ডেড, নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স কম্পাউন্ডেড লেখ, ঠিক আছে তো? তো প্রথম টাকাটা 4 বছর খাটবে, তারপরটা 3 বছর, 2 বছর, 1 বছর, 0 বছর, ঠিক আছে তো? তারপরে এই ঘরটাকে লিখতে হয় কি বলতো? সিভিএফ। আমাকে বলতে পারি সিভিএফ কোনটা? এতক্ষণ ধরে শেখালাম, সিভিএফ কোনটা ছিল বলতে পারবি? বল দেখি। হ্যাঁ বল। ওটা তো ফুল ফর্ম বললি, কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর। কি করে বের করবো সিভিএফ বলতে পারবি কেউ? না, আমি বলছি, দেখ শোন, সিভিএফ বোঝ ব্যাপারটা। আচ্ছা আমি তোকে দেখাচ্ছি, এখানে তো করাই আছে, আমি পেজ খুলে দেখাচ্ছি। দেখ, দেখ দেখ, দেখবি কিন্তু সিভিএফ কোনটা ছিল, দেখবি। কোনটা ছিল ভালো করে দেখ কিন্তু, সিভিএফ কোনটা ছিল। এই যে এইটা যেটা ছিল, এটাই তো সিভিএফ। তাহলে সিভিএফ কি করে বের করতে হয় বলতে পারি? 1 প্লাস আই, এটাকে সিভিএফ বলে, বলতে পারি এটাকে? এটাই আমি জিজ্ঞাসা করছিলাম, সিভিএফ কোনটা, বুঝলেন? এটাই জিজ্ঞাসা করছিলাম, সিভিএফ কোনটা। তা সিভিএফ কোনটাকে বলতে পারি? বলতে পারি 1 প্লাস আই, ঠিক আছে? 1 প্লাস আই, আর লাস্টেরটা হবে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু কি করে বের করব? প্রেজেন্ট ভ্যালুর সাথে কি করব? সিভিএফ গুণ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা এটুকু লিখলেই হবে, এটুকু লিখলেই হবে। আচ্ছা দেখ, এবার দেখ, এটা বলবি কিন্তু, দেখাচ্ছি কিন্তু। কত পার্সেন্ট বলেছিল? 10%। 10%, তার মানে 10% মানে বলতে পারি 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 4। ক্যালকুলেটর করে এখানে দেখাবি, হ্যাঁ এখানে দেখাবি, লিখবি 1.01 টু দি পাওয়ার 3, 1. 10% মানে 0.1, তার মানে 1.1 টু দি পাওয়ার 4। তাহলে এটা তো ভুল লেখা হয়েছে, এই জায়গাটা তো ভুল লেখা হয়েছে। দাঁড়া 1 মিনিট, কি ভুল লেখা হয়েছে বুঝতে পেরেছিস? এটা হবে 1.1, কেন 1 এর সাথে 0.1 যোগ করলে তো 1.1 হয়, ওইটা ভুল লেখা হয়েছিল, ওই জন্য বলে দিলাম, ঠিক করে দিলাম। আর এটা হবে 1.1 টু দি পাওয়ার 2, এটা হবে 1.1 টু দি পাওয়ার 1, এটা হবে 1.1 টু দি পাওয়ার 0। ক্যালকুলেটর নে, কত বেরোচ্ছে? এটা তো 1.1 হয়, এটা কত হবে? এটা কি 1.21? আমি জানি না, দেখে নে। এটা কি 1.331? দেখে নে তো এরকম বেরোচ্ছে কিনা। 1.4641, তারপরটা 1.331, তারপরটা 1.21, তারপরটা হচ্ছে 1.1। আর এটা কি হয়? কোনো অ্যালজেব্রা করেছি, কোনো কিছুর পাওয়ার 0 থাকলে কি হয় জানিস? এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু অ্যালজেব্রা 1 1 1। কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে তাকে 1 বলে, ঠিক আছে? 1, এটা 1 হলো, ঠিক আছে? এবার গুণ করে গুণ করে ফেল। একটা দেখিয়ে দিই, 1000 ইন্টু 1.4641, 1000, সরি 1000 না, এটা 1500 হবে। 1500 ইন্টু 1.331, 2000 ইন্টু 1.21,
তারপর 2500 ইন্টু 1.1, আর লাস্টেরটা 3000 ইন্টু 1। এটা তো 3000 হলো। তার উপরটা বল। কোথায় দেখছি আমি। সেকেন্ড এটা 1996 সেকেন্ডেরটা কত বললি? 1996। প্রথমেরটা 1464। ইয়েস হ্যাঁ 3 নম্বরটা 2420। আর 2 নম্বর লাস্টে 2715 হ্যাঁ টোটাল করে দে। 11,034। তাহলে ওই পার্টটা হলো। 3 নম্বর পয়েন্টটা কমপ্লিট হলো। এবার লেখ 4 নম্বর লেখ কম্পাউন্ডেড ভ্যালু অফ অ্যান অ্যানুইটি। ঠিক আছে, হয়ে গেল এটা। নেক্সট পেজে চলে আসি, এখানেই হয়ে যাবে। এরপরটা কি বলবো জানিস তো? আগেরটা কি উদাহরণ দিলাম? আগের উদাহরণটা প্রতি বছর কি সেম অ্যামাউন্ট দিয়েছিলাম, ডিপোজিট করেছিলাম। প্রথম বছর 1000, 1500, 2000 করে যাচ্ছিল। আর এখানে কি হবে? প্রতি বছর সেম অ্যামাউন্ট দিচ্ছিস। ঠিক আছে তো? তাহলে লেখ প্রতি বছর সেম অ্যামাউন্ট দিলে কি করে করতে হয়? প্রতি বছর সেম অ্যামাউন্ট দিলে ওই তো যে হেডিং ছিল প্রথমে। আচ্ছা আমি বলছি, লেখ কম্পাউন্ডেড ভ্যালু অফ অ্যান অ্যানুইটি। লেখ কম্পাউন্ডেড ভ্যালু অফ অ্যান অ্যানুইটি। কম্পাউন্ডেড ভ্যালু অফ অ্যান অ্যানুইটি। হ্যাঁ 4 নম্বর কম্পাউন্ডেড ভ্যালু অফ অ্যান অ্যানুইটি। লেখ আচ্ছা দেখ, লেখ প্রথম বছর লেখ ইয়ার কত? 1, 2, 3, 4, 5। ঠিক আছে, ইনভেস্ট করেছিলাম ওই একই রকম ভাবে লিখবো, ফরম্যাট একই রকম সাজাচ্ছি। ইনভেস্টমেন্ট কত করে ইনভেস্ট করছি? প্রতি বছর ধর 1000 টাকা করে ইনভেস্ট করছি, 1000 টাকা করে। এবার লেখ নাম্বার অফ ইয়ার কম্পাউন্ডেড। নাম্বার অফ ইয়ার কম্পাউন্ডেড। তো প্রথম বছর যে টাকাটা জমা দিলাম সেটা ক বছর কাটবে? 4 বছর। তারপরটা 3 বছর, তারপরটা 2 বছর, 1 বছর, 0 বছর। তারপর কি করতাম? সিভিএফ। এই মতো শেখালাম ফর্মুলা কি? 1 প্লাস আই টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট ছিল? 10%। হ্যাঁ আগেরটা 10% ছিল, এটা 12% আছে কোশ্চেনে। 12%, এটা 12% আছে কোশ্চেনে। আমি কোশ্চেনটা লেখা হলো পরে নিচে অঙ্কটা সোজা নিচে লিখে দিচ্ছি কোশ্চেনটা। ঠিক আছে, কোশ্চেনটা কি ছিল? 12% মানে কত? 12% মানে কত বলবো? 1.12 টু দি পাওয়ার 4, 1.12 টু দি পাওয়ার 3, 1.12 টু দি পাওয়ার 2, 1.12 টু দি পাওয়ার 1, 1.12 টু দি পাওয়ার 0। ঠিক আছে, তাহলে এটা কত হবে? কোনো কিছুর পাওয়ার 0 হলে তার ভ্যালু হয় 1। 1.12 টু দি পাওয়ার 1 করলে কত হয়? 1.12। 1.12 স্কোয়ার করলে কত হয়? 1.2544। লেখ 1.2544। 1.12 পাওয়ারে কিউব কত হবে? 1.404। তারপরটা 1.573। লাস্টেরটা ফিউচার ভ্যালু। কি করে বের করব? প্রেজেন্ট ভ্যালু ইনটু সিভিএফ। গুণ করে দে। 1000 ইনটু 1.573, 1573। নেক্সট 1404। তারপরটা
1254 1120 তারপর 1000 টোটাল কর। টোটাল করে দেখ কত বেরোচ্ছে। 6351। একটা জিনিসকে খেয়াল করতে পারলি এখানে অঙ্কটায়, একটা জিনিস ভালো করে দেখ, এটা দেখে মনে হলো না, আমি বলছি বোঝাচ্ছি, একটু আমরা বেশি খেটেছি। কেন বেশি খেটেছি? কারণ এখান দিয়ে একটা জিনিস তৈরি করা যাবে, দেখ ভালো করে বুঝবি কিন্তু, ভালো করে তাকাস। আগেরটা করা যায়নি কিন্তু এটা করা যাবে। দেখ তুই যে গুণ করলি না সবকটাকে তো 1000 দিয়ে গুণ করলি, কিন্তু আগেরটা কি সবকটা 1000 ছিল? তাহলে তুই বলতে পারিস, একটা জিনিস খেয়াল কর যেটা আমি বোঝাতে চাইছি। দেখ এটা করলে কি সেম অ্যান্সার বেরোবে? আমি যেটা করতে সেটা করলে 6351, আমি একটা করতে চাইছি, কি করবো জানিস তো? এই যে গুণটা করলি, কমন কোন সংখ্যা দিয়ে গুণ করেছিস? এমন কোন সংখ্যা যে গুণ করেছিস কমন সবার সঙ্গে গুণ হয়েছে? 1000। তাহলে আমি এখানে লিখলাম 1000 ইন্টু 1000 এর সঙ্গে কি কি গুণ করেছিস? এইগুলো গুণ করেছিস। তাহলে তুই সবকটা যোগ করে দেখতে কত বেরোচ্ছে। 1 মিনিট দেখ না, যোগ করে দেখ না কত বেরোচ্ছে। সবকটা যোগ করে দেখ না কত বেরোচ্ছে। 6.3514 6.3514 6.3514 গুণ করে দেখতে কত বেরোচ্ছে। গুণ করে দেখতে কত বেরোচ্ছে। 6351 6351। তার মানে বুঝে গেলাম এখান থেকে কিন্তু একটা ফর্মুলা তৈরি হয়ে গেল। তার মানে আমার পরীক্ষা যদি এরকম টাইপের অঙ্ক দেয়, এই প্যাটার্ন অঙ্ক দেয়, আমি এত বড় করব না, আমি ডাইরেক্ট এটা করব, ডাইরেক্ট। বুঝতে পারলি? এটাই বইতে ফর্মুলা তৈরি করেছে, এরই একটা ফর্মুলা তৈরি করে দিয়েছে। বুঝতে পারলি কি বললাম? সেই ফর্মুলাটাই দেখাবো কি তৈরি করেছে ফর্মুলা। বুঝতে পারলি ব্যাপারটা কি করে হলো? তুই ভাব কেন খাটবি এটা, যখন তোর একবারেই এটা হয়ে যাবে, কেন খাটবি এটা? এটা দরকার নেই খাটার। তাহলে 1000টা কি ছিল? 1000 ছিল কমন একটা ভ্যালু, তার সাথে কি গুণ করেছি? সিভিএফ এর যোগফল। সিভিএফ এর যোগফলকে কি বলে জানিস? এটা লিখছি, সিভিএফ এর যোগফলকে কি বলে? সিভিএফ এর যোগফলকে ও বললো সামেশন অফ সিভিএফ। ঠিকই বলেছে, সামেশন অফ সিভিএফ। এবার বইয়ের ভাষা কি বলছে? বই অত সুন্দর লেখেনি, সামেশন অফ সিভিএফ লেখে। বই কি লিখে জানিস তো? বই লিখেছে বলছে সিভিএএফ। সামেশন অফ সিভিএফ এরই আরেকটা নাম সিভিএফ, কম্পাউন্ড ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। কম্পাউন্ড ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। কি বললাম? কম্পাউন্ড ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। বুঝতে পারছিস তো কি বললাম? দেখবি তাহলে কি বলছে এখানে? এ ইন্টু সিভিএএফ, এ ইন্টু সিভিএএফ। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, বইতে এটা ফর্মুলা দিয়েছে। ঠিক আছে, বইয়ের ফর্মুলা দিয়েছে এটা, এ ইন্টু সিভিএফ। এ ফর কি বললাম? অ্যানুইটি। অ্যানুইটি মানে যেটা প্রতি বছর সমান টাকা হয় তাকে বলে অ্যানুইটি। আমরা মনে পড়ে আগের সেমিস্টারে সিলেবাস ছিল না, বাট অ্যানুইটি কিন্তু করিয়েছিলাম, আমি সিলেবাস ছিল না কিন্তু করিয়েছিলাম। কি বলছে? প্রতি বছর সেম অ্যামাউন্ট হচ্ছিল। আমি বলেছিলাম যখনই সেম অ্যামাউন্ট থাকবে তখনই দেখবি অ্যানুইটি। তা প্রতি বছর সেম অ্যামাউন্ট মানে অ্যানুইটি, অ্যানুইটি ইন্টু সিভিএএফ। ঠিক আছে তো? ফর্মুলা লেখ, এরই আরেকটা ফর্মুলা, যেটা তোরা আগের সেমিস্টার করেছিলি, বারবার থার্ড সেমিস্টার মাসে চলে এসছে, এটা ফিফথ সেমিস্টার ছিল। লেখ ফিউচার ভ্যালু বের কর। ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ থার্ড ব্র্যাকেট 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আই। মনে পড়ছে? এটা ছিল এই ফর্মুলাটা। ঠিক আছে, তো এই ফর্মুলাটা অরে হচ্ছে এই ফর্মুলাটা। তুই দেখ এই ফর্মুলাটা কেমন হয়তো মনে রাখতে কেউ অসুবিধা হচ্ছে, কিন্তু এটা কত ইজি লাগলো না ব্যাপারটা ইজি লাগছে না ব্যাপারটা? কিন্তু ধর পরীক্ষা যদি এরকম না দেয় তখন তুই করতে পারবি না, তখন তোকে এই ফর্মুলাটাই করতে হবে। ঠিক আছে তো? এই ফর্মুলা মনে রাখা এমন কোনো ব্যাপার না। ঠিক আছে তো? এ, এই যে তার মানে বলতে পারছিস? এদিক তাকা, ভালো করে তাকাবে কিন্তু। এই যে এইটাকে কি বলে? এই পোর্শনটাকে কি বলে বলতে পারবি?
সিভিএএফ, এই পোর্শনটাকেই বলে সিভিএএফ, ঠিক আছে, এটাকেই বলে সিভিএফ। তার মানে সিভিএএফ বের করার ফর্মুলা কি? প্রচুর শর্টস তৈরি করা আছে, 1 বছর আগে তৈরি করেছি শর্টস আছে, যেগুলো সব সিভিএফ বের করার ক্যালকুলেটর শর্টকাট ট্রিক্স কি করে করা যায় 10 সেকেন্ড 20 সেকেন্ডে দেখিয়ে দিচ্ছি। সিভিএফ এর শর্টকাট ট্রিক্স দেখিয়ে দিচ্ছি কি করে বের করা যায়, ঠিক আছে। তো এইগুলো সিভিএফ এর শর্টকাট ট্রিক্স গুলো আমার কিন্তু সব সিটিজেনের ওই সিটিজেনের ক্যালকুলেটর করা, ঠিক আছে, সিটিজেনের ক্যালকুলেটর করা, আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, ঠিক আছে, শুনে নিবি। সিভিএফ কি করে বের করতে হয়, লেখ। কত পার্সেন্ট ছিল অঙ্কে বল? 12% তো লেখ 1.12, ঠিক আছে তো, ইন্টু পাওয়ারে কত ছিল, আচ্ছা এখানে একটু লিখে কর, বোঝাতে সুবিধা হবে। 1000, এখানে 1.12 তো, বল 1 আর আই কত ছিল 12%, তাহলে 1.12 টু দি পাওয়ার কত ছিল, পাওয়ার কত ছিল, ক বছর বলেছিলাম 5 বছর, অঙ্ক 5 বছর ছিল তো এখানে লিখবো 5, ঠিক আছে তো, -1 ডিভাইড বাই 0.12। আমাদের কি নিয়ম শিখিয়েছিলাম মনে আছে তো, এখানে 1.12 পাওয়ারে 5 আছে, তাহলে কবার গুণ করব, ইনটু দিয়ে 4 বার ইকুয়াল টু প্রেস করব, ঠিক আছে তো। -1 করব, কিছু করতে হবে না, যেটা বেরোলো তার থেকে -1 করবি, ডিভাইড করবি 0.12, করে দেখ কত বেরোচ্ছে, করে দেখ কত বেরোচ্ছে, 6.353। তার মানে এখানে হবে 1000 ইন্টু 6.353, কত বেরোচ্ছে 6353। ঠিক আছে, ওটা বললাম। তো একটা কথা মুখে বলেছি, আগের সেমে করেছিলাম অ্যানুইটি, যখন অঙ্ক করেছিলাম খাতায় লেখা আছে দেখবি, আগের সেমে কি লিখেছিলাম, অ্যানুইটি একটা বলেছিলাম, একটা অর্ডিনারি অ্যানুইটি, কারণ মনে আছে কিনা জানি না, নাকি লিখে দেবো। একটা অর্ডিনারি অ্যানুইটি ছিল, একটা অ্যানুইটি ডিউ ছিল, একটা অর্ডিনারি অ্যানুইটি ছিল, একটা অ্যানুইটি ডিউ। অর্ডিনারি অ্যানুইটি কখন বলেছিলাম, বছরের শেষে পেমেন্ট হলে, বছরের শেষে আমি তার ফোন কিনেছি, ইএমআই দিতে হবে, ইএমআইটা কবে কাটে, শেষ লাস্টে, বছরের শেষে যদি লোন নিয়েছি ইনস্টলমেন্ট দিতে হবে বছরের শেষে, যেইগুলো বছরের শেষে কাটে সেক্ষেত্রে বলে অর্ডিনারি অ্যানুইটি। আর অ্যানুইটি ডিউ কখন, তুই ধর রেকারিং করলি ব্যাংকে, পোস্ট অফিসে রেকারিং করলি, এলআইসি পেমেন্ট করলি, এগুলো কখন কাটে, একদম পুরো শুরুতেই কাটে। তাহলে একটা অর্ডিনারি অ্যানুইটি হয় আর একটা অ্যানুইটি ডিউ হয়। অর্ডিনারি অ্যানুইটি আর অ্যানুইটি ডিউর ফর্মুলা সেম ফর্মুলা, শুধু অর্ডিনারি অ্যানুইটিতে যে কটা ইন্টারেস্ট হবে, অ্যানুইটি ডিউতে কি বলেছিলাম একটা ইন্টারেস্ট বেশি হবে, অর্ডিনারিতে একটা ইন্টারেস্ট কম হবে, আর অ্যানুইটি ডিউতে একটা ইন্টারেস্ট বেশি হবে। এই ফর্মুলা ছিল, আর কিছু সেম ফর্মুলা, ফর্মুলা সেম, শুধু একটা চেঞ্জ, ঠিক আছে তো। তো দেখ অঙ্ক দিচ্ছি, কোশ্চেন টক নেক্সট পেজে চলে আয়। এতক্ষণ তো তোকে এতক্ষণ কিছু অঙ্ক, এতক্ষণ কিছু আমি মানে কিছু করাইনি, এতক্ষণ কি করালাম, যে তোর টপিকটা আছে কম্পাউন্ডিং টেকনিকের টপিক গুলো, ফর্মুলা গুলো ডিসকাশন করলাম। তো অঙ্ক করবো, পরীক্ষা কেমন অঙ্ক দেয়, তো অঙ্ক করবো এবার, ঠিক আছে তো, অঙ্ক করবো, সবাই তো স্টার্ট হলো ক্লাস। চ 1 নম্বর অঙ্ক লেখ, 1 নম্বর অঙ্ক লেখ, লেখ an individual invest, লেখ an individual, লেখ an individual invest এই চ্যাপ্টারে যতগুলো কনসেপ্ট আছে, এর 4টে কনসেপ্ট, কম্পাউন্ডিং 4টে কনসেপ্ট, ডিসকাউন্ট 4টে কনসেপ্ট, 8টা কনসেপ্ট করাবো। আমার নিজস্ব কিছু অঙ্ক তৈরি করা আছে, ওই অঙ্কগুলো করাবো, আর যেইগুলো আমার সাজেস্টিভ অঙ্ক সেইগুলো হোমওয়ার্ক দিয়ে তোদেরকে করাবো, ঠিক আছে। তোরা এখন তো নিয়ম এটা হয়ে গেছে, তোরা করে আমাকে হোমওয়ার্ক করে পিডিএফটা আমাকে জমা করবি। প্রতি ব্যাচে এরকম হয়ে গেছে, পিডিএফ আমাকে দিবি, সেই পিডিএফটা আমি বোর্ডে ফেলবো, আমি এখানেই চেক করে দেবো, বুঝতে পারলি কি বললাম, এখানেই চেক করে দেবো, বুঝলি বললাম। আর ওই হোমওয়ার্কে আলাদা করে দরকারই নেই, মানে আমি এখানে ফেলে এখানেই চেক করে দেবো, বুঝতে পারলি কি বললাম। এখন তো এরকমই হয়ে গেছে সব, মানে সবার হোমওয়ার্ক এইভাবেই চেক হচ্ছে, সবার হোমওয়ার্ক এখানেই চেক হয়ে যাচ্ছে, মানে সবাই হোমওয়ার্ক গুলো দেবো, বাড়িতে করবি, করে পিডিএফ করে আমাকে জমা দিবি। পিডিএফটা যার পিডিএফ আমি মোটামুটি দেখবো ম্যাক্সিমাম করেছে, আমি তার পিডিএফ এখানে ফেলবো, রাইট মারবো, যেখানে ভুল হবে ওর মধ্যেই চেক করব,
তারপর পিডিএফ গ্রুপে ফেলে দেবো। বুঝতে পারলি কি বললাম? এটাই হচ্ছে সমস্ত ব্যাচে 11 থেকে শুরু করে আপ টু সব ক্লাস এটাই হয়ে গেছে, একদম নিয়ম হয়ে গেছে এটাই। ঠিক আছে তো? দেখ শোন, অ্যান ইন্ডিভিজুয়াল ইনভেস্ট, লাইক অ্যান ইন্ডিভিজুয়াল ইনভেস্ট, ঠিক আছে? আর পিডিএফ নিয়ে কোনো সমস্যা হবে না, সমস্ত পিডিএফ ক্লাসের পিডিএফ সব গ্রুপে চলে যাবে, যা হবে এই আজকে যা ক্লাস হলো পুরো পিডিএফ গ্রুপে চলে যাবে। অ্যান ইন্ডিভিজুয়াল ইনভেস্ট রুপিস 4,000, লাইক রুপিস 4,000 at 10% interest, like at 10% interest, at 10% interest rate, at 10% interest rate, compounded annually, ঠিক আছে, for 5 years, like for 5 years, full stop. Find out, full stop দিয়ে like find out the amount that, find out the amount that he would receive after 5 years, he would receive after 5 years. এই ছিল কোশ্চেন। তো চলে আসি সলিউশনে। এর সলিউশনে আমরা চলে আসি, কি হবে অ্যান্সারটা? বলছে একজন ইন্ডিভিজুয়াল 4,000 টাকা ইনভেস্ট করেছে, ঠিক আছে তো, 10% রেট অফ ইন্টারেস্ট চলছিল অ্যানুয়ালি 5 বছর। তো বুঝতেই পারলি ফিউচার ভ্যালু বের করব, ফিউচার ভ্যালু তো বের করতে বলছে, আজকে তুই 4,000 টাকা জমা করেছিস, ক বছর পর, 5 বছর পর কত টাকা হবে, তাহলে তো ফিউচার ভ্যালু বের করতে হবে। তাহলে ফিউচার ভ্যালু বের করবো, পিভি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন, পিভি কত 4,000, 10% বলছে মানে 1.1 একবারে, ঠিক কোনো ডাউট নেই। 1.1 কি করে হলো? 4 বছর টু দি পাওয়ার 4, ঠিক আছে। অর দিয়ে লিখবো, আচ্ছা 5 বছর বলেছে, ঠিক আছে একটু 5 বছর। অর দিয়ে কি লিখতাম বল? প্রেজেন্ট ভ্যালু ইনটু কি বললাম বল? সিভিএফ, 10% 5 বছর। হ্যাঁ, তাহলে কত হচ্ছে এটা? এটা করে কত পেয়েছিল এটা? 6442। নিশ্চয়ই কারোর কোনো অসুবিধা নেই 1.1 টু দি পাওয়ার 5 কি করে বের করতে হয়। ক্যালকুলেটরে লিখবি 1.1 ইনটু দিয়ে, যেহেতু 5 আছে কবার ইকুয়াল টু প্রেস করব? 4 বার ইকুয়াল টু প্রেস করব, বেরিয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এইটার ভ্যালু এই যে সিভিএফ 10%, 5 মানে 1.1 টু দি পাওয়ার 5। পরীক্ষার হলে এটার ভ্যালু তোকে বলে দেবে, ঠিক আছে স্যার? যদি না বলে এরকম বলতেই পারে, যদি বলে দিল না কোনো সমস্যা নেই, বলে না দিলে তখন এইটাই করবি। ক্লিয়ার হয়েছে? কোনো ব্যাপার না, শিখিয়ে দিচ্ছি সব, দুটো দুটো করেই আমি এগোচ্ছি, দুটো দুটো করেই এগোচ্ছি, কোনো চিন্তা নেই, ঠিক আছে তো? তাহলে এটার অ্যান্সারও তাই হবে, 4,000 ইন্টু এটা হবে 1.61, কত 61051, কত হচ্ছে 6,442। হয়ে গেল অঙ্কটা এক একটা, আর ওটাই একই হলো, বাট দেখালাম তোকে। 2 নম্বর অঙ্কে চলে আয়। মিস্টার এক্স ডিপোজিটস, like Mr. X deposits, ঠিক আছে, Mr. X deposits rupees 1 lakh in a bank account, rupees 1 lakh in a bank account, ঠিক আছে তো, for 5 years। আচ্ছা তোদের ক্লাস কি কি বার থাকবে? এখন আপাতত 4 দিন রাখছি, ঠিক আছে? এখন 4 দিন রাখছি ক্লাস, বলেছিলাম না আগের বারই বলে দিয়েছিলাম 4 দিন রাখছি।
ধর মন্ডে তো থাকছেই, মন্ডে, ঠিক আছে, ওয়েনেসডে, ঠিক আছে, ফ্রাইডে, এই 3 দিন থাকছেই, ঠিক আছে। তো আর একটা এর মাঝে একদিন রেখে দিচ্ছি, এখনই রেখে দিচ্ছি, কারণ আমার এফএম একটু বেশি বেশি করাতে হবে এখন, ঠিক আছে, টুয়েসডে, ঠিক আছে। তো তো মন্ডে তো এই টাইমটা 5:30 দেখে নিয়েছিস, টুয়েসডে হচ্ছে তোর দুপুরবেলা রাখবো, এখন আপাতত দুপুরবেলা রাখছি, এখন হচ্ছে ধর ওই 3টের দিকে রাখছি, 3টে থেকে 3:30, 3:30 না আমার ক্লাস আছে, পরে ক্লাস আছে, আমাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। 3:30 রাখছি, 3:30 থেকে 5টা, 1.5 ঘন্টা, বেশিক্ষণ টাইম নেই, 1.5 ঘন্টা আমার টাইম, একদম শর্ট বাঁধা টাইম, 3:30 থেকে 5টা, ঠিক আছে। পার্মানেন্ট নয়, এখন আপাতত রাখছি, পরে আবার চেঞ্জ করে যেতে পারবো, কলেজ করলে পরে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখন আপাতত এটা রাখ, ঠিক আছে। তো আর এসএম আর কলেজ কি হবে, সব পরীক্ষা চলবে, অর্ধেক দিনই তোর কলেজ হবে না, ক্লাস এসএম। শোন, কালকেই ক্লাস আছে তোদের, শোন, মিস্টার এক্স ডিপোজিট ₹1 লাখ ইন এ ব্যাংক, কালকে এফএমই হবে, ঠিক আছে, কালকে এফএম, ঠিক আছে। তো হ্যাঁ, ওই মানে 3:30 থেকে স্টার্ট হয়ে যাবে, 3:30, ঠিক আছে। আচ্ছা, মিস্টার এক্স ডিপোজিট ₹1 লাখ ইন এ ব্যাংক অ্যাকাউন্ট অফ 6% ইন্টারেস্ট, ব্যাংক অ্যাকাউন্ট লিখে ফর, দাঁড়া 1 মিনিট, কি লিখেছে এটা, মিস্টার এক্স ডিপোজিট ₹1 লাখ ইন এ ব্যাংক অ্যাকাউন্ট অফ, ব্যাংক অ্যাকাউন্ট, ওখানটা in a bank account, like in a bank account of 6% interest, of 6% interest, ঠিক আছে, ইন্টারেস্ট রেট কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি, compounded semi annually for 20 years, for 20 years, full stop. Find out the amount, like find out the amount ঠিক আছে, that he will receive, that he will receive after 20 years, এটা আমাকে করে দে, করে দে, কালকে ক্যালকুলেটর নিয়ে খুব সুবিধা হবে, হ্যাঁ, ক্যালকুলেটর নিয়ে আসিস। সেমি মানে বুঝতে পারছিস তো, সেমি মানে কি বলেছিলাম, হাফ ইয়ারলি, ঠিক আছে। অনেক সময় বাই অ্যানুয়ালিও লেখা থাকতে পারে, বাই অ্যানুয়ালি, এই টার্মটাও জেনে রাখতে পারিস, ওটা মানেও হাফ ইয়ারলি, ঠিক আছে। একবার দিয়েছিল 2011 সালে পরীক্ষায় এসেছিল, বাই অ্যানুয়াল লিখে দিয়েছিল, ঠিক আছে। তো কি বলে, বাই অ্যানুয়াল লিখে দিয়েছিল, তো ওটা মানে হাফ ইয়ারলি। আচ্ছা, তাহলে চলে আসি আমাদের অঙ্কে, সলিউশনে চলে আসি। কি লিখবো, ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার n, প্রেজেন্ট ভ্যালু কত হবে, 1 লাখ টাকা, ব্র্যাকেটে 1 প্লাস আই কত পার্সেন্ট বলেছিল, 6%, 6% মানে কত, 0.06, ঠিক আছে। তো কিন্তু এটা কি বলছো, সেমি অ্যানুয়ালি মানে হাফ ইয়ারলি, তার মানে কি 2 দিয়ে ভাগ হবে, হ্যাঁ কি না, 2 দিয়ে কেন ভাগ হবে, 6% তো বছরে ইন্টারেস্ট, তাহলে 6 মাসে কত করে হবে, 3% করে হবে না, ঠিক আছে। তো তাহলে এখানে ক বছরের অঙ্ক, 20 বছর, 1 বছরে দুটো ইন্টারেস্ট হলে 20 বছরে কটা ইন্টারেস্ট, 40টা, 20 × 2, তাহলে 1 লাখ ব্র্যাকেটে হবে 1.03 টু দি পাওয়ার 40, করে দেখ, 3,26,204। আচ্ছা আসছে 3,26,204, ঠিক আছে। তো লিখে দে 3,26,204। নেক্সট 3 নম্বর অঙ্কে চলে আয়। এইগুলো কিন্তু আমি জানি না তোর আগের বার ক্যালকুলেটর কিন্তু অবশ্যই প্র্যাকটিস করিস কিন্তু বাড়িতে একবার করে, ঠিক আছে। এখানে 5 মার্কস তুলে ফেলতে হবে তোকে,
আর দেখ এখানে কিন্তু 5 মার্কসের জন্য চ্যাপ্টার করাচ্ছি না, এরপরে না একটা ক্যাপিটাল রাইটিং বলে একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার করা থাকলে ওটা খুব হেল্প হবে, খুব বেনিফিট হবে, প্রচুর বেনিফিট পাবি ক্যাপিটাল রাইটিং করতে গেলে, অনেক বেনিফিট পাবি। ঠিক আছে, আর তোর থিওরি পড়তে গেলে অঙ্ক যদি ভালো করে বোঝা থাকে না, তুমি অনেকে থিওরি মুখস্থ করে, ওই যে গতে বেঁধে মুখস্থ করে দিলে, কি করে মুখস্থ করে সব না বুঝলে? আরে এইগুলো হচ্ছে অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার থাকলে না, কারণ এখানে থিওরি ওরকম থিওরি হবে না, এখানে থিওরি এইগুলো যে বোঝাচ্ছে না এরকমই থিওরিতে এইগুলো লিখতে হবে, যদি না বুঝিস থিওরি লিখতে পারবি না, এখানে না তোর মানে কনসেপচুয়াল থিওরি হবে। লেখ 3 নম্বর অঙ্কটা লেখ, 3 নম্বর অঙ্কটা লেখ, মিস্টার জেড ডিপোজিটস, লেখ মিস্টার জেড ডিপোজিটস, মিস্টার জেড ডিপোজিটস rupees 50,000, Mr. Z deposits rupees 50,000 in a bank account, in a bank account, ঠিক আছে, for 5 years, ঠিক আছে, at 8% interest rate, at 8% interest rate, ঠিক আছে, তো compounded quarterly, compounded quarterly, full stop, find out the amount, find out the amount full stop দিলে find out the amount that he will get, that he will get, ঠিক আছে, after 5 years, ঠিক আছে, তো তাহলে কি হবে, ফর্মুলা লেখ, ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন, প্রেজেন্ট ভ্যালু কত, 50,000 টাকা, 1 প্লাস আই, কত পার্সেন্ট রেট চলছিল, 8%, মানে 0.08। এবার এটা কি বলছে, কোয়ার্টারলি বলেছে, কোয়ার্টারলি, দেখ এখানে বলেছে কোয়ার্টারলি, ঠিক আছে, কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে বছরে 4টে ইন্টারেস্ট, বছরে 4টে, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দে, ডিভাইডেড বাই 5 বছর, তো তাহলে 1 বছরে 4টে হলে 5 বছরে 20টা, 5 into 4, 50,000 ব্র্যাকেটে লিখ 1 প্লাস 0.02 টু দি পাওয়ার 20, পরের লাইনে 50,000 ব্র্যাকেটে 1.02 টু দি পাওয়ার 20 কত হচ্ছে, 74297, যা আসছে। নেক্সট অঙ্ক লেখ, নেক্সট অঙ্কে চলে আয়, কটা হলো, 3টে, তাই তো, 4 নম্বর হবে, লেখ 4 নম্বর, লেখ an investor, লেখ an investor, লেখ an investor, an investors, ঠিক আছে, makes successive investment, makes successive investment, ঠিক আছে, successive investment for 5 years, for 5 years, ঠিক আছে, at an annual interest, at an annual interest, at an annual interest, ঠিক আছে, rate, like annual interest rate of 4%, 4%,
ফুল স্টপ দিয়ে লেখ হিজ successive investment is shown under investment is shown under ঠিক আছে তো লেখ প্রথমে লেখ এন্ড অফ ইয়ার এখানে লেখ এন্ড অফ ইয়ার এন্ড অফ ইয়ার ঠিক আছে তার নিচে লেখ অ্যামাউন্ট ইনভেস্টেড এখানে লেখ 1 2 3 4 5 ঠিক আছে এখানে লেখ 500,000 1,500 2,000 2,500 নেক্সট লেখ ক্যালকুলেট মনে পড়ে একটা অঙ্ক করেছিলাম না আজকে এরকম এটা কি অ্যামাউন্ট কি সেম আছে আনইকুয়াল আছে তার মানে টেবিল করে করতে হবে টেবিল করে লেখ ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট এগুলো হচ্ছে যেই বইয়ের অঙ্ক না মার্কেটে এখন এই বই নেই আজ থেকে 5-6 বছর আগেকার বই মার্কেট থেকে বই উধাও হয়ে গেছে নেই এই রাইটারের বই নেই খুব ভালো বই মানে খুব ভালো বইটা ঠিক আছে এখন মার্কেটে তুই বই এফএম এর বই কিনতে গেলে মার্কেটে হয়তো খুব বেঙ্গলি ভার্সন ইংলিশ ভার্সনে খুব ফেমাস বুক করবাকচি পাবি করবাকচির বুক ওটা ভালো বই মানে খুব চলে চালু বই আর কি করবাকচির বইটা খুব ভালো বই বাট বই কিছু কিনতে হবে না আমি বলছি বই কিছু কিনতে হবে না বলতো বই কিনে পয়সা নষ্ট করতে হবে না ওই বই এরকম মোটা মোটা বই হবে 400-450 টাকা দাম নেবে ঠিক আছে বই কিনতে হবে না আচ্ছা দেখ ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট দ্যাট হি উইল রিসিভ that he will receive after 5 years রাইটারের নাম ছিল যে নেশা আলী মজুমদার তিনজন মিলে বইটা লিখেছিল হ্যাঁ নেশা আলী মজুমদার হ্যাঁ তিনজন মিলে লিখেছিল নেশা আলী মজুমদার খুব ভালো রাইটারটা ওই বইটার মধ্যে খুব প্রফেশনাল কোর্সের অঙ্ক ভরা সব সিএ সিএমএ সিএস আর হচ্ছে এমকম এই চারটের অঙ্ক ভরা প্রচুর ভালো ভালো অঙ্ক খুব সুন্দর সুন্দর অঙ্ক আমার যে স্টাডি ম্যাট তৈরি করেছি প্রচুর অঙ্ক রেখেছি ওখানে মানে সব খুব সুন্দর সুন্দর অঙ্ক রেখেছি শুধু ইয়ারের অঙ্ক নেই কিন্তু স্টাডি ম্যাটে ইয়ারের বাইরে প্রচুর অঙ্ক রাখা আছে সিএ সিএমএ সিএস এর ভরে ভরে অঙ্ক রাখা আছে আচ্ছা যাই হোক এই অঙ্কটা স্টার্ট করে ফেল এই অঙ্কটা করে ফেল ইজি অঙ্ক করালাম এই মাত্র দাগ কাট 5টা দাগ ছিল করে ফেল লেখ 1 2 3 4 5 লেখ 1 2 3 4 5 উপর লেখাগুলো পরে লিখছি টাকাগুলো দেখে নিই কত কত বলেছিল 500 1000 তো পরপর 500 করে বাড়ছে 500 1000 1500 2000 2500 ঠিক আছে তাহলে প্রথম টাকাটা এটা তো এন্ড অফ ইয়ার বলেছে প্রথম 1 নম্বর বছরের শেষে ইনভেস্ট করেছিস তাহলে কত বছর কাটলো 4 বছর তাহলে এটা 3 বছর এটা 2 বছর এটা 1 বছর এটা 0 আর এটা কত পার্সেন্ট ছিল দেখো রেট অফ ইন্টারেস্ট আচ্ছা 4% বলেছিল তো 4% মানে কত বলবো 1.04 টু দি পাওয়ার 4 1.04 টু দি পাওয়ার 3 1.04 টু দি পাওয়ার 2 1.04 টু দি পাওয়ার 1 1.04 টু দি পাওয়ার 0 ঠিক আছে এইগুলো করে করে বল আমি যতক্ষণ লিখতে থাকি করে নে তোরা আমি জিজ্ঞাসা করছি এন্ড অফ এটা ছিল কি এন্ড অফ ইয়ার এটা ছিল অ্যামাউন্ট ইনভেস্টেড ঠিক আছে তারপর লিখবো নাম্বার অফ ইয়ার কম্পাউন্ডেড
এটা লিখবো কি CVF, ব্যাকে লিখে দে 1 প্লাস I টু দি পাওয়ার n, আর লাস্টেরটা PV ইন্টু CVF। বল এগুলো ভ্যালু গুলো বলতো, প্রথমটা কত হয়েছিল? 1.1670, এটা বেরিয়েছিল। তার এটা না মানে 1669 something is বলবা কত থেকে 1.169 একজন বল 1 পয়েন্ট। 169 আচ্ছা তারপরে একটা হলো দাঁড়া এক মিনিট, 1.169, তারপর 1.124 1.124, তারপর 1.081 081, তারপর 1.04 ওটা তো হবে, আর তারপরটা 1। বল এটা তো 2500 টাকা হবে, তার আগেরটা 2080, তার আগেরটা 1622 1622, 1124, 585 585, টোটাল 911 7911। ঠিক আছে, আজকে এই অবধি থাক, পরের দিন আবার এখান থেকে করবো। এখানে শেষ হয়নি কিন্তু, কম্পাউন্ড টেকনিকে প্র্যাকটিস মানে শেখানো হয়ে গেছে, মানে প্র্যাকটিস করানো বাকি আছে অনেক। প্র্যাকটিস করে ওই যে পড়া দীপাঞ্জন